হঠাৎ করেই যদি নিজের ঘাড়ের মধ্যে 100 কেজি ওজনের একটা বস্তা নিয়ে নিই, তাহলে কি চলতে পারবো বলো? পারবো না তো। তবে সেই জিনিসগুলো সেই ওজনটা যদি আমি অল্প অল্প করে নিয়ে যাই, তাহলে কিন্তু একদিন ঠিকই আমি সম্পূর্ণটা নিয়ে যেতে পারবো। সংসারটাও কিন্তু ঠিক তেমন। একবারে যদি সমস্ত দায়িত্ব ঘাড়ের মধ্যে চেপে যায়, তাহলে কিন্তু হিমশিম খেতে হবে। কারণ হঠাৎ করেই আমরা তো আর বুঝতে পারি না কীভাবে সংসার চালাতে হবে, কোন খরচ আনতে হবে, কোনটা আনতে হবে না, কীভাবে খরচা করলে মাস শেষে গিয়েও অল্প টাকায় নিজের হাতে থাকবে, সেটা কিন্তু অভিজ্ঞতার সাথেই বুঝতে পারা যায়। এই যে দেখো না, বিয়ে 4টা বছর হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত সব কিছু বুঝে উঠতে পারলাম না। তবে এমন নয় যে কোনো কিছুই বুঝিনি। আগে আমি যেমনটা ছিলাম আর এখন আমি যেমন, এই দুজনের মধ্যেই রয়েছে আকাশ পাতাল তফাৎ। আগে কখনোই ভাবতাম না টাকাটা কি, টাকা খরচা করতেও কোনো মায়া লাগতো না। তবে এখন লাগে জানো, 1 টাকা খরচা করলেও মনে হয় দরকার তো ছিল না, কেন খরচা করতে গেলাম। যখন দরকার হবে খালি তখনই খরচা করব। নমস্কার বন্ধুরা, আমি দিয়া আমার একটি নতুন ভিডিওতেই তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। কেমন আছো সবাই? কমেন্টে জানাতে একদমই ভুলো না। আজকে সকালবেলা যখন রান্না করছিলাম, দেখি যার মধ্যে আমি গ্যাসটা রেখেছি সেটার একটা পায়া না ভেঙে গেছে। আসলে এটা অনেক দিন আগেই ভেঙে গিয়েছিল। আমরা ইট দিয়ে জোড়া লাগিয়েছিলাম, তবে হঠাৎ করে ইটটা হয়তো কোনো দিকে চলে গিয়েছে, সেটা লক্ষ্য করা হয়নি। আজকে যখন রান্না করছিলাম, তরকারি কিছুটা পড়ে গিয়েছিল, তখনই বুঝতে পারলাম ব্যাপারটা। তারপর না একটা ইটের সাহায্যে আবার জোড়া লাগিয়ে নিলাম। আসলে রান্না করার জায়গাটা যদি একটু ঠিকঠাক না হয়, রান্না করতে গেলে কিন্তু ভীষণ মুশকিল হয়। একে তো রান্নাঘরটা ছোট, তার উপরে রান্নার জায়গাটাও বেশি একটা ভালো নয়। সবসময় আমাকে ধ্যান রাখতে হয় কোন দিকে কি হলো, কোনটা ভেঙে গেল, না হলে রান্নাবাড়ি করতে গেলেই সব জিনিস উল্টে পড়ে থাকবে। আজকে দুপুরবেলায় আবার একটা জিনিস লক্ষ্য করলাম, ওই যে পেছনের দিকে দেখতে পারছো না মাচাটা একদিকে বেঁকে গিয়েছে। তবে আমি একা একা তো ঠিক করতে পারবো না। আজকে রাত্রেবেলা শাশুড়িমা যখন কাজে থেকে ফিরবেন, ওনাকে বলবো মাচাটা তো একদিকে হয়ে গেছে, চলো দুজনে মিলে ঠিক করে নিই। তাহলে যতটা পারবো আজকে রাত্রেই ঠিক করে নিব। রান্নাঘর পরিষ্কার করলে কিন্তু প্রথম কাজ হলো গ্যাসটা পরিষ্কার করা। গ্যাসটা আর বাসনগুলো ধোয়া থাকলেই কিন্তু রান্নাঘরটা একদম পরিষ্কার মনে হয়। আজকে সকালে যেন রুটি বানিয়েছিলাম, তো প্রথম যেই রুটিটা বানাই, আমরা সবাইকে কিন্তু গরুকে দিয়ে থাকি বা পাখিকে দিয়ে থাকি। অনেকের অনেক রকম নিয়মই হতে পারে, তবে আমাদের গরুকে দিয়ে থাকি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শোনা। আমাদের এখানে তেমন একটা গরু নেই। ওই মাঝে সাঝে পাশের বাড়িতে একটু শাকসুক খেতে আসে, তখন যদি ডেকে একটু আনা যায়, যা তখনই দেওয়া হয়। তবে জানো, ওদের ভীষণ জেদ, ওরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখানে গিয়ে দিতে হবে। তবুও তো ভালো, এখন নজরেই আসে না। আমরা কিন্তু প্রত্যেক দিন রান্নাঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি, তবে প্রত্যেক দিন মুছতে গেলে কী সমস্যা হয় বলে তো। আমাদের রান্নাঘরের উঠান তো পুরোপুরি একই সমান, আর রান্নাঘরের নিচটা কিন্তু একদম ময়লা। ময়লা বলতে গেলে উঠোনের সব কাদা, বৃষ্টির জল, ড্রেনের কাদা সব রান্নাঘরে এসে ঢুকে। পরিষ্কার করলেও আর ভালো মতো হয় না। মাঝে মাঝে একটু পরিষ্কার রাখি, একটু লেপে দিই। ঘর লেপলে কিন্তু দেখতে ভালো লাগে। জানি না কবে কপাল হবে আর এই রান্নাঘরটাকে মনের মতন করে সাজাবো। সবার ভিডিওতেই দেখি কত সুন্দর করে রান্নাঘর সাজানো, কিন্তু যাই হোক, স্বপ্ন তো দেখতে হবে। স্বপ্ন দেখলেই কিন্তু একদিন নিজের স্বপ্নগুলো পূরণ হবে। সুদীপ্তা দিদিভাই কমেন্ট করেছো, খুব সুন্দর ভিডিও বোন, খুব ভালো লাগলো। তোমার মাথা ব্যথা নিয়ে সন্ধেবেলা আবার স্নান করেছো?
এখন চারপাশে প্রচণ্ড সর্দি কাশি জ্বর হচ্ছে, সাবধানে থেকো। হ্যাঁ গো দিদিভাই, পরিবেশটাই এমন, কি বলবো। এই যে সকালে বৃষ্টি হচ্ছে, দুপুরে আবার প্রচণ্ড রোদ, আবার সন্ধে হলেই বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমাদের সবার কম বেশি শরীর খারাপটা হচ্ছে। নাফিসা বলেছ, তোমার তো সবগুলো ভিডিও অনেক সুন্দর। আমি তো সব সময় দেখি, আর আমি যতদিন বেঁচে আছি সব সময় দেখব। ধন্যবাদ নাফিসা, আর ধন্যবাদ দিলেও এখানে কম হবে। তুমি এত ভালো একটা কমেন্ট করেছো, এটার কি বলবো বলো। কয়েকদিন তো বাড়িতে ছিলাম না, আমার ঘরটার অবস্থা প্রচুর পরিমাণে খারাপ হয়ে রয়েছে। কালকেই কিন্তু আমি বিছানার চাদর পাল্টে নিয়েছি, আজকে সকাল সকাল ধুয়ে দেব ভেবেছি। তবে কি বলো, ঘুম থেকে উঠেই রান্নাবাড়ি সেরে নিতে নিতেই দেখতে দেখতেই কখন যে বেলা 10টা বেজে গেল বুঝতেই পারলাম না। রান্নাঘরের কাজকর্ম সেরে তারপর এলাম ঘরে। বিছানার চাদরটা একবার উঠিয়ে ঝেড়ে তারপর বিছানায় পাতলাম। ও হ্যাঁ, তোমাদের তো বলাই হয়নি, এই যে স্টিকারটা দেখতে পারছো না, এটা আমার বাবার বাড়ি থেকে এনেছি। আসলে কি বলো তো, ঘরে পুটিং করার পর আমি যেখানে যেখানে তার কাটে মেরেছিলাম, জায়গাগুলো দেখতে ভীষণ খারাপ লাগে। এমনিতেও খারাপ লাগে, আসলে ঘরটা রং করা নেই। তবে যাই হোক না কেন, আমার ঘর যেমনই হোক না কেন, নিজের ঘরকে তো ভীষণ ভালোবাসি। সেই জন্য কি করলাম, যেই আমি স্টিকারগুলো নিয়ে আসছিলাম না, পেছনের দিকটায় না ভীষণ আঠা রয়েছে, সেটাই আমি দেওয়ালে যেখানে যেখানে দরকার লাগিয়ে নিলাম। এক জায়গায় ক্যালেন্ডার আর আমার ব্যাগটা রেখেছি, আর বাকি 4 জায়গায় মশারি টানানোর জন্য কিন্তু আমি ব্যবহার করলাম। মিনু ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে বলেছ, সন্ধেবাতি দেওয়াটা খুব ভালো লাগলো। ধন্যবাদ গো দিদিভাই। রাজশ্রী দিদিভাই অনেক দিন পর কমেন্ট করেছো, খুব ছোট ভিডিও হলো বোন, তবে সন্ধে আরতিটা খুব সুন্দর লাগলো। ধন্যবাদ গো দিদিভাই। মামুন লাইফস্টাইল থেকে বলেছ, খুব সুরত। ধন্যবাদ দিদিভাই। আজকে আবার অনেক জামা কাপড় বের করে নিয়েছি। ওই যে একটু আগে যে বললাম কদিন বাড়িতে ছিলাম না, ঘরটা যেমন ময়লা হয়েছে, সেরকম কিন্তু অনেকগুলো জামা কাপড়ও জমা হয়ে আছে। এমন নয় যে আমার শাশুড়ি মা তোমাদের দাদা ভাইয়ের কোনো জামা কাপড় ধুয়ে দেননি, উনি কিন্তু কালকে অনেক জামা কাপড় ধুয়ে দিয়েছিলেন। যখন আমি বাড়িতে এসেছি তখনই দেখেছিলাম। তবে কি বলো তো, কোন কোন জিনিস ধুতে হবে, কোনটা ধুতে হবে না, আমার ঘরের বিষয় তো সেটা আমি এখন ভালো জানি। সেই জন্য যতগুলো হয়েছিল আমি কিন্তু আজকে সব বের করে নিয়েছি। সকাল থেকে ভালোই রৌদ্র দিয়েছে, আর রোদেরও প্রচুর তাপ রয়েছে, সেই জন্যই আর কি কাপড়গুলো ধুয়ে দিলাম। জানি যে আজকে শুকোবে না, তবে ওই জলটা ঝরে নিলেই হবে, তাতেই যথেষ্ট। অনেকগুলো কাপড় মেলে দেওয়ার পর আমি কিন্তু ঘরটাও মুছে নিয়েছিলাম, তবে আমার ফোনে একদম চার্জ ছিল না, এই জন্য ভিডিওটা আবার অনেকটা পরেই শুরু করলাম। আমাদের উঠোনটা যেন একদম ছোট, আর তাছাড়া উঠোনে এত পরিমাণে ছোট ছোট পাথর রয়েছে, আমি যতই ভালো মতো করে পরিষ্কার করি না কেন, ঝাড়ু দিই না কেন, উঠোনটা কিন্তু দেখে মনে হয় না যে আমি ঝাড়ু দিয়েছি, যেমন ছিল তেমনই মনে হয়। আমার কাছে উঠোন মানে কোনটা জানো, যেটা ওই এঁটেল মাটির উঠোন হয় না, মানে একদম কাদা দিয়ে লাপা থাকে, সেটাকে মনে হয় রিয়েল উঠোন। ওখানে কিন্তু ঘুমিয়েও পড়া যাবে, কোনো অসুবিধে হবে না। আসলে আমার দিদা বাড়িতে দেখেছিলাম, আমার দিদা বাড়িতে ওরকম উঠোন ছিল, তবে এখন যাওয়াও হয় না, আর উঠোনটাও দেখা হয় না। এখন ওই নিজের বাড়ি উঠোনটাই দেখি, যেটা আমার পছন্দ না। তো ছাড়ো ওসব কথা। উঠোনটা ঝাড়ু দিয়ে এখন চলে এলাম সিঁড়িটা পরিষ্কার করার জন্য। ভেবে তো ছিলাম ব্লিচিং পাউডার দিয়ে সিঁড়িটা পরিষ্কার করব, তবে শাশুড়ি মা যে ব্লিচিং পাউডারটা কোথায় রেখেছে আমার জিজ্ঞাসাই করা হয়নি। আজকে রাত্রেবেলা ওনাকে জিজ্ঞেস করতে হবে যে ব্লিচিং পাউডারটা কোথায় রেখেছে। তারপর যদি কালকে সময় পাই তাহলে সকাল সকাল সিঁড়িতে ব্লিচিং পাউডারটা ছিটিয়ে রেখে দিব, আর স্নান করার আগে ব্লিচিং পাউডারটা দিয়ে ঘষে ঘষে সিঁড়িটা পরিষ্কার করে নিব। তো দিয়ে কিন্তু সিঁড়িতে জল দিয়ে আমি স্নান সেরে চলে এলাম ঘরে।
দুপুরে তো গোপাল সেবা দেওয়ার এখনও বাকি রয়েছে, এই জন্যই কিন্তু দুপুরে স্নানটা করি। আমি কিন্তু সকালে স্নান সেরেই রান্নাবাড়ি করি, তবে দুপুরে আরও একবার না করলে তো হয় না, ওই দিনে দুবার করেই করতে হয়। এখন স্নান সেরে সোজা এসে কিন্তু আমি মাথাটা আঁচড়ে নিচ্ছি। আমি কিন্তু এখন প্রত্যেক দিনই নিজের চুল ভিজিয়ে থাকি। ও হ্যাঁ, আমার চুলে কি কোনো অন্য কিছু মনে হচ্ছে? আসলে আমি অনেকটাই না চুল কেটে দিয়েছি। যখন বাড়িতে গিয়েছিলাম আমার মা কেটে দিয়েছিল। নিচের দিকের চুলগুলো একদম খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য। তারপরেই কিন্তু আমি চলে গেলাম ঠাকুর ঘরে, মানে আমার শাশুড়ি মার ঘরে। ওনার ঘরেই তো ঠাকুর রয়েছে। গোপাল সেবাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখি তোমাদের দাদাভাই এসে হাজির। আজকে একটু তাড়াতাড়ি দুপুরে খাওয়ার জন্য চলে এসেছিল। অন্যদিন 2টায় আসে, আজকে 1:30তেই চলে এসেছিল। ভেবেছিলাম আরও কিছু কাজ করব, তবে হাতে একদম সময় পাইনি। ঝটপট করে পূজা সেরেই আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে। আজকে সকালে নর্মালভাবেই সোয়াবিন করেছিলাম, যেটা আমাদের বাড়িতে প্রত্যেক দিনই কম বেশি হয়ে থাকে। তার সাথে করেছিলাম আলু, পটল আর মূলো দিয়ে একটা চচ্চড়ি। খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। চলো তাহলে বন্ধুরা, তোমাদের দাদাভাইকে খেতে দিই, আমি নিজেও দুপুরে খাওয়া দাওয়াটা সারি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমাকে কিন্তু ভুলে যেও না। তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিওতে, নতুন গল্পের সাথে। আর বৃষ্টিটা হঠাৎ করেই শুরু হয়ে গেল। চলো তাহলে